এখন আমরা আমাদের সঙ্গে পেয়েছি অর্ক ভাদুরীকে, যিনি কিন্তু একজন বাংলাদেশ বিশেষজ্ঞ। বাংলাদেশ নিয়ে ও বেশ কয়েক বছর ধরে কাজ করছে। ফলে বাংলাদেশের এখনকার যে উদ্ভূত পরিস্থিতি, এছাড়াও আগে যেমন পরিস্থিতি ছিল সেটা সম্পর্কে ও অনেকখানি ওয়াকিবহাল, বা বলতে পারি ও বেশ অনেকটাই নলেজ রাখে। সুতরাং আমাদের মনে এখন বাংলাদেশ নিয়ে যে সমস্ত প্রশ্ন উঠে আসছে, যে বাংলাদেশে কবে শান্তি ফিরবে, কেন এইভাবে ছাত্র অভ্যুত্থান হলো, তাছাড়া কি কোনো উপায় ছিল না এই ধরনের একটা সাধারণ কোটা বা কোটা সংরক্ষণ নিয়ে আন্দোলন এই পর্যায়ে আসতে হবে, সেগুলো কিছুই কি করা যেত না, অন্য কিছু ভাবা যেত না? এগুলো নিয়ে কিন্তু অর্কর থেকে আমরা আরেকটু ভালোভাবে জেনে নেব। একদম প্রথমেই যেটা বলার সেটা হচ্ছে যে বাংলাদেশের বর্তমান যে আন্দোলনটাকে আমরা কোটা সংস্কার আন্দোলন বলে দেখছি, আসলে কিন্তু এটা শুধুমাত্র কোটা সংস্কার আন্দোলন নয়। যদি তাই হতো তাহলে বাংলাদেশের যে পোশাক শ্রমিক, যারা গার্মেন্ট শ্রমিক, তারা কেন ছাত্রদের সমর্থনে রাস্তায় নেমে আসবেন? বা প্রচুর মহিলা, বাড়ির মহিলা, তারা ছাত্রদের সমর্থনে রাস্তায় নেমে এসছেন। আমারই পরিচিত একজন, তিনি ঢাকায় খুন হয়েছেন, যিনি কিন্তু ব্যাংকার, যিনি ব্যাংকিং সেক্টরে কাজ করেন। কাজেই আমরা যদি বাংলাদেশের আন্দোলনটাকে একদম ভেতরে গিয়ে দেখার চেষ্টা করি, তাহলে বুঝবো যে 2008 সাল থেকে যে সরকার ক্ষমতায় রয়েছে এবং 2014 সালের যে নির্বাচন বিরোধীরা বয়কট করতে বাধ্য হয়েছিলেন, 2018 সালের নির্বাচন, যে নির্বাচন কার্যত মাঝরাত্রিরে ব্যালট বক্স চুরি করে একদম ওরা গভীর রাত্রে নির্বাচন বলা হয় সেইভাবে জেতা, এবং শেষ যে নির্বাচন হলো 2024-এর 7ই জানুয়ারি, যেই নির্বাচনটাও হচ্ছে সম্পূর্ণভাবে একটা ম্যানেজ করা নির্বাচন, বিরোধীদের অংশগ্রহণ ছাড়া নির্বাচন। শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার এরকমভাবে ক্ষমতায় রয়েছে। এই আওয়ামী লীগের বিরুদ্ধে গত 1-1.5 দশকে বারবার করে সমস্ত রকম বিরোধীদের কণ্ঠ রোধ করা, যে কোনো রকম বিরোধিতাকেই রাজাকার বলে চিহ্নিত করা, যে কোনো রকম বিরোধিতাকেই মুক্তিযুদ্ধের বিরোধী বলে চিহ্নিত করা, দাগিয়ে দেওয়া, এবং দেশের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে খতম করে দেওয়ার যে অভিযোগ উঠেছে, এবং সাধারণ মানুষের আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে, শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে যে প্রবল বিক্ষোভ, এই ছাত্র জনতার অভ্যুত্থান আসলে সেই বিক্ষোভের একটা রূপ। এটাকে শুধুমাত্র কোটা সংস্কার দিয়ে আমরা বুঝতে পারবো না। সেই কারণে কোটা একটা মানে এরকম একটা আশঙ্কা থেকেই যাচ্ছে, কোটা ব্যবস্থার খানিকটা পরিবর্তন সরকার করলো, যদিও সেটা ছাত্রদের আন্দোলনকারী যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার দাবি মেনে হয়নি, কিন্তু তারা কখনোই বলেনি যে মেয়েদের কোটা তুলে দিতে হবে, আদিবাসীদের কোটা তুলে দিতে হবে, এগুলো তারা বলেনি। এগুলো শেখ হাসিনার সরকার আদালতকে প্রভাবিত করলো বলে অভিযোগ। একটা আশঙ্কা থেকেই যাচ্ছে, যেহেতু আন্দোলনটা আসলে হাসিনার রেজিমের বিরুদ্ধে, হাসিনা শাহীর বিরুদ্ধে, খানিকটা সরকার আন্দোলনকে স্তীমিত করতে পারলেও আবার হয়তো খুব দ্রুত আন্দোলনের একটা সেকেন্ড ওয়েভ আসতে চলেছে। সেই আশঙ্কাটা কিন্তু এড়ানো যাচ্ছে না। করোনা সেকেন্ড ওয়েভের মতোই কি এরকম একটা বাংলাদেশের যে আন্দোলন, সেটা সেই সেকেন্ড ওয়েভ আসতে চলেছে বলে আপনি বলছেন? এখন এইটা যদি হতে থাকে, বাংলাদেশটা একদমই তো আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্তই ছিল, বিভাজিত হয়ে একটা দেশ হয়েছে। আমরা একদম লাগোয়া, শুধু তাই নয়, আমাদের রাজ্যের বিভিন্ন অংশ কিন্তু লাগোয়া, 6টা এন্ট্রি পয়েন্ট রয়েছে। তাহলে সেখানে দাঁড়িয়ে আমরা ভাবতেই পারি যে কালকে হঠাৎ করে এখানে যে তার এসে আছড়ে পড়বে না, তার কিন্তু কোনো মানে সেই আশঙ্কা কোনোভাবেই উড়িয়ে দেওয়া যায় না, এবং সেটা পুরো ভারতেও ছড়িয়ে যেতে পারে। কারণ ওরা কিন্তু ভারত বিরোধী খুব স্লোগান দিচ্ছে, ওদের মধ্যে ভারতের সম্পর্কে একটা রাগ রয়েছে যে ভারত শুধুমাত্র সমর্থন করে বলেই শেখ হাসিনা সরকার বা আওয়ামী লীগ সরকার টিকে রয়েছে। তাহলে এর সমাধান কোন দিকে যাচ্ছে, আপনি একজন সাংবাদিক হিসেবে কি মনে? বাংলাদেশে বহুবার যাওয়া, আমি 2017 সাল থেকে বাংলাদেশ নিয়ে চর্চা করি। আমি প্রত্যেকটা জেলা উপজেলায় নিবিড়ভাবে ঘুরেছি, এবং তার ভিত্তিতে আমার যেটা মনে হয়েছে যে বাংলাদেশে ভারতের প্রতি যে বিপুল সমর্থন ছিল একটা সময় পর্যন্ত। আমার মনে আছে 1998 সালের ইন্ডিপেন্ডেন্স কাপে ইন্ডিয়া বনাম পাকিস্তান খেলা হয়েছিল ঢাকায়, সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকর দুজনেই সেঞ্চুরি করেছিলেন। গোটা স্টেডিয়ামটা ভারতকে সমর্থন করেছিল। সেখান থেকে আজকেই যে ভারতীয় পণ্য বয়কটের ডাক, ভারত বিরোধিতার ডাক, কেন এটা হচ্ছে, এটা কিন্তু আমাদের নয়াদিল্লি সরকারকে ভাবতে। ঐতিহাসিকভাবে বাংলাদেশের বন্ধু, 1971 সালে ভারত ঐতিহাসিক ভূমিকা পালন করেছিল, সেটা আমরা সকলেই জানি। কিন্তু অনেকের এই অভিযোগ যে বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের শাসক
এই দুই পক্ষ যখন মুখোমুখি দাঁড়াচ্ছে, অনেকের অভিযোগ যে ভারত হয়তো শাসকের পক্ষটা বাদ। ভাবুন দিদি, কতখানি ক্ষোভ থাকলে বন্দুকের গুলির সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। আমি জানি না যে এই আন্দোলনের পেছনে বিএনপি কতটা আছে, জামাতে ইসলামী কতটা আছে, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাসদ মার্ক্সবাদী বামপন্থীরা তারা কতটা আছেন আমি জানি না, গণতন্ত্র মঞ্চ কতটা আছে আমি জানি না, কিন্তু একটা জিনিস তো খুব স্পষ্টভাবেই বোঝা যায় যে এই আন্দোলনের পেছনে মানুষের সমর্থন রয়েছে। আজকে যখন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যদি পশ্চিমবঙ্গে বড় কোনো আন্দোলন হয়, তাহলে তো বিজেপি সেই আন্দোলনের অংশ হবেই, সিপিআইএম অংশ হবেই। বা যদি আজকে বিজেপির বিরুদ্ধে গোটা দেশ জুড়ে আন্দোলন হয়, আপনি কি তাহলে বলতে পারবেন যে কংগ্রেস কেন এই আন্দোলনে রয়েছে, কংগ্রেস কর্মীরা বা বামপন্থীরা যারা বিজেপির বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেস? নিশ্চয়ই বলতে পারবেন না। ঠিক সেই রকম ভাবেই বাংলাদেশের এই আন্দোলনটা এই মুহূর্তে যেটা, একদিকে শেখ হাসিনার আওয়ামী লীগ এবং তার সঙ্গে রাষ্ট্রীয় সশস্ত্র বাহিনী, পুলিশ বাহিনী, অন্যদিকে গোটা বাংলাদেশ। হয়তো এমন অনেক শক্তি রয়েছে যারা মৌলবাদী, এমন প্রচুর শক্তি রয়েছে যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, বিএনপির নিশ্চয়ই সমর্থকরা রয়েছেন, কিন্তু মজাটা হচ্ছে এই আন্দোলনে কোনো একক দলের নেতৃত্ব। আন্দোলনটা আসলে জনতার আন্দোলন, মানুষের আন্দোলন। আমাদের দেশ, ভারতীয় যারা আমাদের রাষ্ট্রের কর্ণধার, তারা যেন এই জনগণের সমর্থনের বিনিময়ে তারা যেন আওয়ামী লীগের বা শেখ হাসিনার সমর্থন প্রার্থনা না করেন বা না চান। হাসিনার আওয়ামী লীগ সরকারের সমর্থনের চেয়ে অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশের জনগণের সমর্থন। আমার একজন নাগরিক হিসেবে, সাংবাদিক হিসেবে, এবং বলতে পারেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একজন ছাত্র হিসেবে আমার এইটাই। বাংলাদেশের যে ছাত্র অভ্যুত্থান বা সেখানকার যে গন্ডগোল, বা বলতে পারি ছাত্ররা যে একেবারে বুক চিতিয়ে গুলি নিজেদের বুকে দিতে বলছে, না হলে তারা এই আন্দোলন থেকে সরে দাঁড়াবে না, সেটা কিন্তু শুধুই সংরক্ষণের আন্দোলন নয়। সেটা আমাদের কাছে স্পষ্ট হলো বাংলাদেশ নিয়ে কাজ করছেন এমন এক বিশেষজ্ঞের সঙ্গে কথা বলার পরে। পাশাপাশি তিনি আরও যে বিষয়টা বললেন, আগামী দিনে ভারতের কিন্তু একটা বড় ভূমিকা থাকবে, কারণ ও দেশে কিভাবে কি সমাধান হবে সেটা ওদেশ যেমন ঠিকভাবে ভারতেরও কিন্তু একটা বড় ভূমিকা থাকবে। কারণ ভারতকে কেন শুধু শুধু সেখানকার জনশত্রু বলে মনে করবে, এটা যেন কখনোই না হয়। তার কাছ থেকে আমরা জেনে নিলাম যে ভারতকে যেন সেখানকার জনগণ নিজের বন্ধু বলে ভাবতে পারে, শুধুমাত্র শাসক দল নয়। ক্যামেরায় কৌস্তবের সঙ্গে অতসী ধর, গেটওয়ে টু নিউজ, কলকাতা।